আপনারা কি ক্লাব বিশ্বকাপের খোঁজখবর ঠিকমতো রাখতেছেন? ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পরে কথা হওয়ার কথা ছিল আসলে চেলসিকে নিয়ে। আপনি এনজোকে নিয়ে কথা বলতে পারতেন, ওদের যে কোচ এনজো তাকে নিয়েও কথা বলতে পারতেন। অনেক কিছু হতে পারত না? কিন্তু বেশি কথা হচ্ছে কাকে নিয়ে জানেন? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সবচেয়ে বেশি হইচই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। একটা হইচইয়ের কারণ হচ্ছে এই ক্লাব বিশ্বকাপের পরে ফাইনালে পুরস্কার বিতরণীর পরে উনি ডিএজেডএনকে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে বেশ কিছু রগরগে কথা বলছেন। যে দরকার হলে অধ্যাদেশ জারি করবেন যে এখন থেকে আমেরিকায় সকারকে ফুটবল বলতে হবে, এরকম নানা কিছু। নিজের ভক্তির কথা বলছেন যে প্রচণ্ড পেলে ভক্ত ছিলেন একসময়। এসব ব্যাপার-স্যাপার আসছে। এছাড়া মঞ্চে এনজোদের সঙ্গে কিছু কাণ্ড কারখানা করছেন, নামতে অস্বীকৃতি জানিয়েছেন। উনি ওদের সঙ্গে সেলিব্রেট করছেন। সব শেষে ট্রফি উনি সিদ্ধান্ত নিয়েছেন ট্রফি ফেরত দিবেন না। ট্রফি ওভাল অফিসে রেখে দিয়েছেন। সব মিলায় তার এই যে ফুটবল নিয়ে কাণ্ড কারখানা, এটাতে সবাই মোটামুটি সারপ্রাইজড। যে আমেরিকান একজন প্রেসিডেন্ট, দু একজন প্রেসিডেন্ট যেমন জিমি কার্টার বা বারাক ওবামা, এরা ছোটবেলা থেকে সকার বা ফুটবলের ভক্ত ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এই কথা এর আগে খুব একটা শোনা যায় না। তাহলে রহস্যটা কি? একটা তো রহস্য আছে, আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে একটু মার্কেট জমানো, বিজনেসম্যান মানুষ এসব শো অফ করে একটু মার্কেট জমানো, সেটা একটা ব্যাপার আছে। কিন্তু এর মধ্যে একটা নিষ্পাপ ব্যাপারও আছে। সবকিছু এত সিনিকলি দেখলে হয় না তো। ডোনাল্ড ট্রাম্পের একটা দারুণ স্পোর্টস হিস্ট্রি আছে। এই লোকের স্পোর্টসম্যান হিসাবে এবং ক্রীড়া মালিক হিসাবে বেশ ভালো একটা হিস্ট্রি আছে। তার মধ্যে একটু ফোঁটা সকার বা আমাদের ফুটবলও আছে। সেই গল্পটা একটু বলি, যদিও আপনাদের মনে হতে পারে অফ টপিক। স্পোর্টসের আলোচনায় ডোনাল্ড ট্রাম্প কেন? কিন্তু আমাদের তো আসলে এই জাতীয় মজার ক্যারেক্টার যারা স্পোর্টসে নানাভাবে ইনভলভ, তাদের আলোচনাও একটু করা দরকার। ডোনাল্ড ট্রাম্পের সেই গল্পটা তাহলে একটু শোনেন। আপনারা যারা একেবারে তরুণ প্রজন্মের মানুষ, তাদের বিশ্বাস করতে কষ্ট হবে যে ডোনাল্ড ট্রাম্পকে প্রথম পৃথিবীবাসী চেনে কিন্তু এক ধরনের স্পোর্টসের মাধ্যমে। এখন জিনিসটাকে আপনারা স্পোর্টস হিসাবে স্বীকৃতি দিবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু অলিম্পিক এটাকে স্পোর্টস বলতে একদমই রাজি না। এটা হচ্ছে সাজানো একটা জিনিস। তারপরেও ডাব্লিউডাব্লিউই মানে রেসলিং, রেসলিং জিনিসটার কিন্তু দারুণ ভক্ত সারা পৃথিবীতে আছে। যতই এটা স্টেজ পারফরম্যান্স হোক না কেন, বিশাল সংখ্যার মানুষ, পৃথিবীর কোটি কোটি মানুষ মনে করে যে এটা একটা রিয়েল স্পোর্টস। যে মারামারি তারা দেখে ওখানে, ভিনসেন্ট ম্যাকমোহনের যে কাণ্ড কারখানা। আমি নিজেই তো ছোটবেলায় রেসলিংয়ের পাগল ছিলাম। আপনাদের এই জেনারেশনে কতটা আপনারা ডাব্লিউডাব্লিউই ফলো করেন বা ডাব্লিউডাব্লিউএফ ফলো করেন আমি জানি না। আমাদের সময় এটা একটা বিরাট ব্যাপার ছিল। ওই বিকাল হইলেই টিভির সামনে বসে পড়া, ডাব্লিউডাব্লিউই দেখতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু পৃথিবী জুড়ে প্রথম পরিচিত মুখ হলেন এই ডাব্লিউডাব্লিউইর কারণে। না, উনি সরাসরি রেসলিং করেন নাই, তাও একবার কিন্তু উঠছিলেন রিংয়ে। সে গল্পটা বলতেছি। কিন্তু মূলত রেসলিংয়ে এত নিয়মিত মুখ ছিলেন বিভিন্ন ধরনের আয়োজনে রেসলিংয়ের। এটার ব্যাপারটা ছিল কি, ওনার একটা ক্যাসিনো হাউস ছিল। বিরাট একটা ক্যাসিনো হাউস ছিল, আটলান্টা সিটি ক্যাসিনো হাউস নামে। এটা ওনার ওয়ান অফ দি মোস্ট প্রমিনেন্ট বিজনেস ছিল। এমনিতে তো মূলত রিয়েল এস্টেট ব্যবসায়ী, কিন্তু হাজার দিকে টাকা লগ্নি করছে এই লোক। তার মধ্যে ক্যাসিনো ব্যবসাটা তার খুব উল্লেখযোগ্য ছিল। এই ক্যাসিনোতে যেটা হয়, আমেরিকায় বড় বড় ক্যাসিনো হাউস যাদের থাকে, ওই জায়গাগুলোতে তারা কিন্তু বিভিন্ন ইভেন্ট আয়োজন করে। তার মধ্যে ধরেন নানা রকমের যে কমার্শিয়াল বক্সিং, দেখছেন না আপনারা সিনেমার মধ্যে এগুলো দেখছেন যে সব বক্সিং করে টাকা কামাই করা যায়। বিভিন্ন পক্ষ ক্যাসিনোতে এসে ওইটার উপরে জুয়া ধরে। তো এই জাতীয় ইভেন্ট আয়োজন করা তার একটা পেশা ছিল। এটা তার বিজনেস। আটলান্টা ওই যে ক্যাসিনো হাউস। এখানে সে রেসলিংয়ের বেশ কয়েকটা ইভেন্ট আয়োজন করছে। সম্ভবত ওই যে রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা হয়, ওটা ভিনসেন্ট মনমোহন তখনও ওটা চেয়ারম্যান, ডাব্লিউডাব্লিউইর চেয়ারম্যান। ও অবস্থায় বেশ কয়েকটা ইভেন্ট ওখানে আয়োজন করছে। এবং সেই সময়টায় যেটা করতো যে সে মোটামুটি রেগুলার 70s 80s এর ঘটনা। সে মোটামুটি রেগুলার দর্শক সারিতে আসতো। কখনো মাইক্রোফোন নিয়ে ম্যাকমোহনের সঙ্গে ওই যে সাজানো লড়াই-টড়াই এগুলো করতো। নিজে একটা কাজ করলো একবার ম্যাকমোহনের সঙ্গে, একবার তার সত্যি, সত্যি লেগে গেল। মানে সাজানো লাগা না। সেটা হচ্ছে একবার ওই যে ডাব্লিউডাব্লিউইর স্পন্সর নিয়ে কি একটা ঝামেলায় ম্যাকমোহন ঠিক করলো যে স্পন্সরের রেট বাড়ায় দিবে না, কি সব হলো। সে হঠাৎ করে এক রাতের সিদ্ধান্তে এই ডাব্লিউডাব্লিউইর চেয়ারম্যানশিপ কিনে নিল, মালিকানা কিনে নিল। কিনে নিয়ে সিদ্ধান্ত নিল যে নেক্সট ডে থেকেই ডাব্লিউডাব্লিউই টেলিকাস্ট শুরু হবে স্পন্সর ছাড়া, এবং যত লোক টিকিট কাটছে সবাইকে টাকা ফিরিয়ে দেওয়া হবে। পরে মনমোহনের সঙ্গে তার মিটসে, মনমোহন এসে সরি টরি বলে আবার চেয়ারম্যানশিপ ফিরে পাইছে। কিন্তু ওই লড়াইটাকে তারা আবার মঞ্চেও টেনে আনছিল।
মানে পুরো ব্যাপারটা তো নাটকীয়। ফলে মঞ্চে প্রায় মনমোহন ভার্সেস ট্রাম্প যে একটা বিশাল লড়াই, এই জিনিসটা তখন খুব আকর্ষণীয় একটা জিনিসে পরিণত হয়েছিল। বিশেষ করে তরুণদের মধ্যে, তরুণরা তো তখন বিশ্বাস করতো যে এটা সত্যিকারের ফাইট। তরুণদের মধ্যে একটা বিশ্বাস ছিল যে ২ বিলিয়নার, মনমোহনও কিন্তু বিলিয়নার। মনমোহনরে দেখলে ওরকম কমেডিয়ান টাইপ মনে হলে কি হবে? ও কিন্তু বিলিয়নার। তখন যেটা করলো ট্রাম্প আর মনমোহন একটা নাটক সাজাইলো। নাটক মানে আমি এটাকে ছোট করতেছি না। মানে একটা নাটকীয় সিদ্ধান্ত নিল যে 2 বিলিয়নার্স ফাইট নামে একটা আয়োজন করবে। আয়োজন করে ওখানে ২ জন লড়বে। ১ম এ ম্যাকমোহন ডিক্লেয়ার দিল যে সে আর ট্রাম্প নিজেরাই ফাইট করবে। ম্যাকমোহন তো একসময় রিংয়ে ফাইটও করছে। কিন্তু ট্রাম্প এটা রিফিউজ করল। ট্রাম্প বলল যে আমি ওর সঙ্গে ফাইট করতে পারবো না। আমি ওরে পাত্তা দেই না। ওর চেয়ে শক্তি, অর্থ সব জায়গায় আমি আগাই। ওর সঙ্গে রিংয়ে নামার মতো ইয়েই নাই আমার, রুচিই নাই। তাহলে কি হবে? তখন ম্যাকমোহন প্রস্তাব দিল যে আমরা ২ জন, দুটো তখনকার টপ রেসলার, ২ জনের উপরে বাজি ধরবে। ২ জন, একজন ট্রাম্পের হয়ে, একজন ম্যাকমোহনের হয়ে ফাইট করবে। যে হারবে প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করে দেওয়া হবে। তো আপনারা মনে হয় এই ক্লিপটা না দেখার কথা না। যে যখন ম্যাকমোহন হেরে গেছিল, হেরে যাওয়ার পরে রেফরি-টেফরি সবাই মিলে এর মধ্যে হুট করে ওই রিং চলা অবস্থায় ম্যাকমোহনরে এসে হুট করে একটা ঘুষিও মেরে দিছিল ট্রাম্প। তারপরে তো ট্রাম্প যেভাবে তারে ধরে শেভ করল, শেভটা কিন্তু প্রকৃত ছিল। ওইটা কিন্তু ইয়ে ছিল না, সাজানো ছিল না। ১ম এ ট্রিমার দিয়ে চুল ফালাইছে, তারপরে রীতিমতো ওই যে ক্রিম-ট্রিম দিয়ে ফোম দিয়ে একদম ক্লিন শেভ করে দিছে। শেভটা প্রকৃতই শেভ ছিল। যাই হোক, এই শুধু নাটকীয় ব্যাপার তা না, বা সাজানো ব্যাপার তা না। ট্রাম্পের সঙ্গে স্পোর্টসের সম্পর্ক খুব পুরনো। আপনি বলতে পারেন ট্রাম্প মোটামুটি স্বীকৃত একজন অ্যাথলেট ছিল। 60 যে ওনাকে ভর্তি করা হয় নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি। নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি নামে মিলিটারি একাডেমি হলেও এটা আসলে একটা বোর্ডিং স্কুল। বোর্ডিং স্কুল কাম কলেজ। হ্যাঁ, ওখানে আর্মি ট্রেনিংও দেওয়া হয়। বাধ্যতামূলক আর্মি ট্রেনিং দেওয়া হয়। আপনি বলতে পারেন বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোর মতো। ওখানে ভর্তি করা হয় এবং সেখানে সে বেশ নাম করে ফেলে অ্যাথলেট হিসাবে। কয়েকটা স্পোর্টস করত সে। বিভিন্ন অ্যাথলেট ইভেন্ট, রানিং ছিল তার মধ্যে, বাস্কেটবল ছিল, এনবিএল ছিল, মানে আমেরিকান ফুটবল ছিল। এবং মোর ইন্টারেস্টিংলি তার যে এখন রেকর্ড কার্ডটা পাওয়া যায়, এটাই যে আপনারা দেখতেছেন পর্দায়, আপনারা পড়তে পারতেছেন কিনা আমি ঠিক নিশ্চিত না। এখানে দেখেন রেড মার্ক করা আছে। এখানে লেখা আছে যে সে সকার টিমের মেম্বার ছিল এবং ফরওয়ার্ড হিসাবে সকার টিমে খেলতো। 60s এ আমেরিকায় সকার খেলা কিন্তু একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। 60s এ আমেরিকায় সকার চিনে কে? এবং সকার তো ওরা আসলে, ও তো হোয়াইট আমেরিকান। ওর স্লোগানই হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেইন। ফলে ও আসলে এই যে নন আমেরিকান জিনিস, সে তো পাত্তা দেওয়ার কথা না। কিন্তু সে কেমনে কি করে জিনিসটার ভক্ত হয়ে গেছিল এবং ওখানে খেলতো, ফরওয়ার্ড হিসাবে খেলতো। কে জানে এখনকার দিন হইলে আমরা হয়তো এমএলএস খেলতে দেখতাম। তবে এমএলএস সে না খেললেও আজকের এমএলএস এর যেটা পূর্বসূরি, সেই সময় কিন্তু সে এমএলএস এর খেলা দেখতে আসতো। বিশেষ করে 70s এ যখন কসমোসে পেলে যোগ দিলেন, তখন সেই যে মহা আয়োজন, পেলেকে বরণ করে নেওয়ার আয়োজন, ওটা তো একটা বিশাল ব্যাপার ছিল। যতই আমেরিকা ফুটবলের জন্য একটা অনাবিষ্কৃত ভূমি হোক, মেসি যাওয়ার আগে ওখানে তো ফুটবলের গানও ছিল না। একটা বিশ্বকাপ হয়ে গেছে, তারপরেও সাদারা ফুটবলকে, ওই সকার থেকে সরতে রাজি হয় নাই। কিন্তু ওই ইভেন্টটা, পেলের যে লঞ্চিং ইভেন্ট, ওই ইভেন্টটা পুরো আমেরিকা জুড়ে সাড়া ফেলছিল। অবশ্যই সেখানে মূল ব্যাপার ছিল ব্ল্যাকরা। সারা আমেরিকার ব্ল্যাকরা এসে জড়ো হয়েছিল। কিন্তু এত সেন্সেশন ছিল যে পেলেকে লঞ্চিং এর আগেই জিমি কার্টার ওভাল অফিসে ডেকে সম্বর্ধনা দিছিলেন এবং পেলে জিমি কার্টারের হাতে একটা ফুটবল তুলে দিছিলেন। যাই হোক, সেই সম্বর্ধনা অনুষ্ঠান দেখতে কিন্তু ট্রাম্প ওখানে গিয়েছিলেন এবং গতকালকে ডিএজেডেনকে যে ইন্টারভিউটা দিচ্ছেন, ওই ইন্টারভিউটাতে উনি বলছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার প্রিয় ফুটবলারকে, আপনার মতে সর্বকালের সেরা ফুটবলারকে? তো সে বলছে যে আপনারা শুনলে কি মনে করবেন? সে সাধারণত এত বিনয় কোনো ব্যাপারে দেখাইছে বলে আমি এর আগে শুনি নাই। সে বলতেছে আপনারা হয়তো প্রত্যাশা করতেছেন যে আমি মেসি বা রোনালদো বা অন্য কারো কথা বলবো, কিন্তু আমি আসলে একটু ওল্ড স্কুল মানুষ। আমি আমার ভালো লাগার কথা বলবো। সেটা হচ্ছে আমি 70s এ যখন পেলে নামে এক ভদ্রলোক এই আমেরিকায় এই সকার খেলতে আসছিলেন এবং আমি জানি যে উনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। আমি ওনার বেশ কয়েকটা ম্যাচ দেখছি। শুধু লঞ্চিং অনুষ্ঠান না, বেশ কয়েকটা ম্যাচ দেখছি। হি ওয়াজ এ ম্যাজিশিয়ান এবং আমার মতে উনিই সর্বকালের সেরা। আমি ওনার পরে আর ভাবতে পারি না। দেখেন, মানে লোকটারে আপনারা খ্যাপা বলতে পারেন, পাগল বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। কিন্তু এই লোকটার এই জায়গাটা, এই যে তার চিন্তার এই জায়গাটা, এটা বেশ মুগ্ধ করছে আমারে। এবং সে কিন্তু আসলে এই কাজগুলো অনেকটা নিষ্পাপ জায়গা থেকেই করে।
যে এই যে মজা করা ফুটবলারদের সঙ্গে মুক্ত এবং মজার বিষয়গুলো আরেকটু পরে বলতেছি। আগে তার একটু স্পোর্টস হিস্ট্রি বলি। এরপরে যখন আমেরিকান একাডেমিতে সে সকার বা অন্যান্য খেলা ছাড়তে বাধ্য হলো, তার আসলে বেশি ফোকাস করতে হলো বেসবলে, কারণ বেসবল টিমের ক্যাপ্টেনও ছিল সে। এবং ইউনিভার্সিটি টিমের হয়ে সে কিন্তু ওই সময় বিভিন্ন কম্পিটিশনে অংশ নিচ্ছে। ওই সময় ইউনিভার্সিটি টিমে সে ভালো পারফর্মার ছিল বেসবলে। পরে অবশ্যই ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে সে বেসবল ছেড়ে দেয়। একটা ইন্টারভিউতে পরে বলছে যে, "আমি বেসবলে কোনো ভবিষ্যৎ দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে যে এখানে সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। তবে আমি যদি খেলতাম তাহলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতাম।" বিজনেসে ঢোকার পর সে নানাভাবে স্পোর্টসের সঙ্গে ইনভলভ হয়েছে। এক তো আমেরিকানরা যেটা করে, আমেরিকানরা পয়সা হলেই বিভিন্ন রকম ওই যে আপনার রাগবি, NFL, তারপরে নানা রকম ওদের টিম কেনে, মোটো স্পোর্টস এগুলাতে নানা রকম টিম কেনে। সেটা সে যথারীতি করছে, তার ছোটখাটো টিম আছে। কিন্তু ইন্টারেস্টিংলি সে কতগুলো খেলায় খুব ফোকাস করছে। একটা হচ্ছে গল্ফ। গল্ফে এই লোকের যে প্রেম, এইটা লোকেদের রীতিমতো বিস্মিত করে। রীতিমতো বিস্মিত করে। সে আজ পর্যন্ত মানে আমি এই কথাগুলো যেসব লেখা পড়ে বলতেছি, তার ভিতরে সর্বশেষ এই বছরের গোড়ার দিকের একটা লেখার কথা বলতে পারি। ওখানে উল্লেখ করা হয়েছে যে ওনার পৃথিবীর বিভিন্ন জায়গায় পূর্ণাঙ্গ সাইজের ১৮ টা গল্ফ কোর্ট আছে। পূর্ণাঙ্গ সাইজের ১৮ টা গল্ফ কোর্ট বোঝেন? মানে একেকটা গল্ফ কোর্ট আমরা নামে কোর্ট বলি, একেকটা গল্ফ ইয়ার্ড আসলে হচ্ছে প্রায় একটা গ্রামের সাইজের। এর চেয়ে কম হইলে তো গল্ফ কোর্ট হয় না সেটা। তার একেকটা গল্ফ কোর্টকে বলা হয় মেগা সাইজ গল্ফ কোর্ট। মানে রীতিমতো বিশাল সাইজের গল্ফ কোর্ট। এরকম ১৮ টা গল্ফ কোর্টের মালিক সে। তার মধ্যে একটা গল্ফ কোর্ট কিনছিল সে সকারের জন্য। এই গল্পটা একটু পরে বলি। তার আগে অন্যান্য স্পোর্টসে তার একটু ইনভলভমেন্ট বলি। NFL টিমের মালিকানা কেনার জন্য সে 80s থেকে চেষ্টা করতেছিল। শেষ পর্যন্ত 90s এর শেষ দিকে সে সফল হয়েছিল। এখন অবশ্য তাকে মালিক বলা ঠিক না। ওটা নিয়ে ঝামেলা-টামেলা হয়েছিল। এখন বোধহয় পুরোপুরি শর্ত অবিতর্কিতভাবে তার না। যাই হোক, NFL টিমের মালিকানা কেনার অন্তত সে ৬ বার চেষ্টা করছে যে তার হাতে একটা টিম থাক। এরপরে সে ছোটখাটো মোটো স্পোর্টসে প্রায়ই ইনভেস্ট করে। আমেরিকায় অন্তত আপনি শখানেক বিভিন্ন অঙ্গনের অ্যাথলেট, বক্সার, রানার বিভিন্ন রকম খুঁজে পাবেন, যাদেরকে ট্রাম্প ফাউন্ডেশন সরাসরি হেল্প করে। মানে তার টাকায় তারা পড়াশোনা করে, তারা খেলাধুলা করে, অনুশীলন করে। এই কাজটা সে করে এবং সে খুব কিন ফলোয়ার ছিল বাস্কেটবলের। এই জায়গাটায় আবার একটা মজা আছে। সে রাজনীতিতে আসার আগ পর্যন্ত লেব্রন জেমসের ভয়াবহ ফ্যান ছিল। ভয়াবহ ফ্যান। রীতিমতো নিজের বিভিন্ন যে বক্তৃতা, কথাবার্তা, সে তো অনেক আগে থেকে বই লেখে এবং সে হচ্ছে একজন বড় রাজনীতিবিদ যে প্রকাশ্যে বলে যে, "আমি বই আমার নামে পাবলিশ হয়, লিখে দেয় অন্য মানুষ।" মানে বুঝেন এই লোকটা কেন খেপা বলবেন না আপনি? এবং প্রত্যেকটা বইয়ে, শুরুর দিকের প্রত্যেকটা বইয়ে আর কিছু না হোক লেব্রন জেমসকে নিয়ে ২-৪ লাইন থাকতো। লেব্রন জেমস তার হিরো। কিন্তু মুশকিলটা হলো সে যখন ১ম বার ইলেকশন করতে গেল, লেব্রন জেমস আবার হচ্ছে হিলারি ক্লিনটনের হয়ে প্রচারে নেমে গেল। এবং তার চোখে হিরো হইতে ভিলেন হইতে যে সময় লাগে না, এটা তো আপনারা এলন মাস্ককে দিয়ে বুঝতেছেন। কিছুদিন আগে শত্রু ছিল, আবার মাঝে জিগরি দোস্ত হলো, এখন তো আবার ভয়ানক শত্রু। ফলে লেব্রন জেমসকে সে আক্রমণ করা শুরু করলো এবং পরিস্থিতি এমন দাঁড়ালো, সে বারবার প্রকাশ্যে বলে যে লেব্রন জেমস কোনো খেলোয়াড় নাকি? ২ দিন আগে বলতো যারে সর্বকালের সেরা খেলোয়াড়। এবার সে বলা শুরু করলো লেব্রন জেমস মাইকেল জর্ডানের ১০০ কিলোমিটারের মধ্যে নাই। মাইকেল জর্ডান কোথায় আর কোথায় লেব্রন জেমস? মানে এই টাইপের কথাবার্তা বলা শুরু করলো এবং এতে একটা বাজে ব্যাপার হলো, ওখানে বাস্কেটবল জয়ী যে দলটা ওই সিজনের, যেবার উনি ইলেকশন ক্যাম্পেইনে মানে জিতে আসলেন, জিতে উনি ওভাল অফিসে আসার পরপরই ওদের সিজনের যে চ্যাম্পিয়ন দল, এটা ওদের ট্র্যাডিশন যে চ্যাম্পিয়ন দলটা ওভাল অফিসে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে। সেই দলটা আসতে অস্বীকৃতি জানালো। সেটা কিন্তু লেব্রন জেমসের টিম না। কিন্তু তারা বলল যে লেব্রন জেমসকে যেহেতু উনি অসম্মান করছেন, ও মাইকেল জর্ডানও তাদের কাছে হিরো, লেব্রন জেমসও হিরো। আমেরিকানদের তো দুটোই হিরো। এখন যেহেতু লেব্রন জেমসরে অসম্মান করছে, আমরা যাব না উনার কাছে। এটা নিয়ে খুব বাজে অবস্থা হয়েছিল। মানে এই লোক তো খুব ভিনডিকটিভ, চেষ্টা করছিল ওই টিমটারে নিষিদ্ধ করানোর অমুক-তমুক। সেগুলাই আমেরিকান এই যে প্রাতিষ্ঠানিক ডেমোক্রেসি, এটার কারণে হয় নাই। কিন্তু সে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিছিল যে যেকোনোভাবে সে বাস্কেটবল খেলোয়াড়দের দেখে নিবে। শেষ পর্যন্ত আমরা তার ওই যে ফুটবলের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা একটু বলি। আগেই বললাম যে ১৮ টা গল্ফ কোর্টের একটা গল্ফ কোর্ট কিনছিল কিন্তু একটা সকার টিমের জন্য। মানে হচ্ছে যে একটা ফুটবল টিমের জন্য। এইটা হচ্ছে সে অনেকবার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় ফুটবল দল কেনার। এই ফুটবল দল কেনার ব্যাপারটা তার মাথায় ঢুকাইছে অ্যাকচুয়ালি তার ছেলে। তার ছেলে ব্যারন ট্রাম্প, ও কিন্তু একদম সকার খেলোয়াড়।
মানে ওই আমেরিকান ফুটবল না, একদম রিয়েল ফুটবল খেলোয়াড়। সে হচ্ছে ডিসি ইউনাইটেডের বয়সভিত্তিক দলেও খেলছে। ডিসি ইউনাইটেডে তখন আবার হচ্ছে ওয়েন রুনি জয়েন করছে। রুনি তো পরে ডিসি ইউনাইটেডের কোচিংও করছে। ডিসি ইউনাইটেড হচ্ছে এমএলএস এর দল। ডিসি ইউনাইটেডের বয়সভিত্তিক দলে খেলছে কিন্তু এই ব্যারন ট্রাম্প, মানে ট্রাম্পের যে ছেলে। এবং ওর একটা চেনা দৃশ্য ছিল, যখনই ওখানে গেস্টরা আসতেন তারা বলতেন যে ব্যারন ট্রাম্প হচ্ছে কয়েকজন বাচ্চার সঙ্গে হোয়াইট হাউসের সামনে লনে ওই বল নিয়ে ছোটাছুটি করতেছে, গায়ে নাকি একটা আর্সেনালের জার্সি থাকতো। সে ভয়াবহ আর্সেনাল ফ্যান ছিল এবং ছেলের কারণেই ট্রাম্পের আবার যে ফুটবল প্রেম, তার ওই যে সেই পেলের প্রতি যে ভক্তিটা ওইটা আবার ফিরে আসছিল। এবং তখন জানা গেল যে ট্রাম্প আবার হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত, উনি ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। যাই হোক, ইংলিশ কোনো ক্লাব কেনার চেষ্টা করেন নাই, উনি প্রথম চেষ্টা করলেন হচ্ছে একটা স্কটিশ ক্লাব কেনার। এটা খুবই ইন্টারেস্টিং। স্কটিশ ক্লাব কেনার কেন চেষ্টা করলেন? স্কটল্যান্ডের রেঞ্জার্স নামে একটা টিম, ওই টিমটা দেউলিয়া হয়ে যাচ্ছিল। এখন ট্রাম্প হচ্ছে মায়ের দিক থেকে স্কটিশ, মানে তার রক্তে স্কটল্যান্ড আছে। ফলে সে শুনছে যে মায়ের দেশের একটা ক্লাব দেউলিয়া হয়ে যাচ্ছে, কে বা কারা তার সঙ্গে যোগাযোগ করছে। সে তার লোকজনে বলছে এটাতে ইনভেস্ট করো, এটারে কিনে আনো এবং ওদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস দেওয়ার জন্য একটা গ্রাউন্ড কিনে ফেলছে। আগেই একটা গ্রাউন্ড কিনে ফেলছে। সেই গ্রাউন্ডটাও পরে ওই যে গল্ফ কোর্টে পরিণত হয়েছে। কিন্তু পরে ওনার যে বাণিজ্য উপদেষ্টারা তারা বলছে যে স্কটল্যান্ডের এই ক্লাবে ইনভেস্ট করে এটা একেবারে অযথা হবে। আপনি বরং কিছু দান করে দিতে পারেন, কিন্তু এখানে ইনভেস্ট করার কোনো অর্থ নেই। পাওয়ার বিজনেসম্যান তো মুখে যাই বলুক, যতই পাগলামি করুক, আসলে ভয়ানক বিজনেসম্যান। ফলে ওখান থেকে সরে আসছে। এরপরে সে কলম্বিয়ার একটা ক্লাব কেনার চেষ্টা করছিল। কলম্বিয়ার অ্যাথলেটিকো ন্যাশনাল নামে একটা ক্লাব, ওই ক্লাবটাও খুব দরিদ্র অবস্থায় ছিল। এই যোগাযোগটা তার সঙ্গে কীভাবে হয়েছিল আমি জানি না। কলম্বিয়ার সঙ্গে তার হয়তো কোনো বাণিজ্যিক সম্পর্ক, পৃথিবীর সব দেশের সঙ্গেই তো তার বিজনেস ছিল। ফলে ওইভাবে কোনো যোগাযোগ হয়েছিল, কিন্তু ওই ক্লাবটা কেনার একদম সাইনিংয়ের আগ মুহূর্তে এটা ভেস্তে যায়। সম্ভবত কলম্বিয়া ইনভেস্ট করাটা নিরাপদ মনে করে নাই, সে কারণে ওখান থেকে সরে আসছে। কিন্তু এখনও তার টার্গেট আছে, বিশেষ করে ব্যারন ট্রাম্পের নাকি খুব আগ্রহ আছে এমএলএস এর একটা দল কেনা। তো এমএলএস এর দল কেনাটা একটু জটিল বলে মনে হয়, পারতেছে না। নতুবা ইদানিং ফুটবল নিয়ে এসে যে মহা উৎসাহী হয়ে পড়ছে, মানে আমাদের যেটা ফুটবল, ওদের যেটা সকার, এটা নিয়ে যে সে মহা উৎসাহী হয়ে পড়ছে, তাতে এমএলএস এ দুদিন পরেই ট্রাম্পের দল দেখলে আমি অবাক হব না। কেন উৎসাহী হয়ে উঠছে এবং কী পরিমাণে হয়ে উঠছে, সেটাই যে ক্লাব বিশ্বকাপের ফাইনালের পর আপনারা দেখছেন। যে পুরস্কার বিতরণের মঞ্চে যেটা ঘটলো, উনি তো আসছেন পুরস্কার বিতরণ করতে এবং আমেরিকানরা সমানে দুও দিছে, যেটা ওরা বউ বলে। ওনারে দেখা মাত্র স্ক্রিনে এবং উনি সেই বুর মধ্যে আবার ওই মুষ্টি দেখাচ্ছেন, উনি তাদেরও জবাব দিচ্ছেন। যে এর মধ্যে মঞ্চে পুরস্কার দিতে উঠছেন, পুরস্কার সব হ্যান্ড ওভার হচ্ছে, প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলতেছেন, কি বলতেছেন, কদ্দূর ফুটবলের খোঁজ রাখেন জানি না, তবে এখন বুঝতেছি টুকটাক খোঁজ রাখেন। এবং পরে উনি বলছেন যে এটা আপসেট হয়েছে, চেলসির জিতে যাওয়াটা পিএসজির বিপক্ষে এটা আপসেট হয়েছে, ইন্টারভিউতে বলছে। তবে মজাটা করছে যখন সাধারণত এসব ক্ষেত্রে যেটা হয়, গেস্টরা পুরস্কার দিয়ে দ্রুত মঞ্চ থেকে চলে যায়। সেলিব্রেশন হবে, সেলিব্রেশনের ফটোগ্রাফি হবে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট ক্লাবগুলোর জন্য, বা যারা উইনার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট। ফলে এই সময় গেস্টদের দ্রুত সরে যেতে হয়। ফিফা প্রেসিডেন্ট থাক আর জাতিসংঘ প্রেসিডেন্ট থাক, সবাইকে সরে যেতে হয়। কিন্তু এই লোক আর যায় না। এই লোক পুরস্কার দিয়ে ওই খেলোয়াড়দের মাঝখানে দাঁড়ায় আছে। এখন খেলোয়াড়রা, ক্যাপ্টেন সবাই একটু বিব্রত। মার্কিন প্রেসিডেন্টের ওজন তো সবাই বোঝে। ওনরা কিভাবে বলবে? অবশেষে ক্যাপ্টেন গিয়ে বলছে যে, "স্যার আপনি" বলে একটু পর্দা কেটে বলছে, "না, আমি নামবো না। আমি তোমাদের সঙ্গে সেলিব্রেট করব। আমারও সেলিব্রেট করতে ইচ্ছা করতেছে।" তারপরে খানিকক্ষণ সেলিব্রেট করে নেমে গেছে। পরে ওরা ছবি তুলছে। ছবি তোলার সুযোগ উনি দিচ্ছেন। মানে উনি এই জাতীয় দুষ্টুমি ইচ্ছা করে করে। এর মাঝে বায়ার্ন মিউনিখের পুরো টিম গেছিল তার সঙ্গে ওভাল অফিসে দেখা করতে। বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের জিজ্ঞেস করতেছে যে, "তোমাদের সঙ্গে মেয়েরা খেলে না?" খেলোয়াড়রা তো শুরুতেই বুঝছে যে এই লোক একটা মজা নিবে। তো তারা চুপ করে রয়েছে। কোচ বলছে যে, মেয়েদের খুব ভালো দল আছে। আমাদের বায়ার্নের মেয়েরা এবার চ্যাম্পিয়নও হইছে।" আসলেই লাস্ট বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের মেয়েদের দল হইছে। উনি বলতেছেন, "না, না, আমি ওই কথা বলি নাই। তোমাদের যে মূল দলটা, এটা তো তোমাদের মূল দল, তাই না?" ও বলছে, "হ্যাঁ।" বলে, "এই দলে তাহলে মেয়ে মেম্বার থাকা উচিত। এটা তো খুব পুরুষতান্ত্রিক একটা ব্যাপার হলো।" সে কিন্তু এমনিতে খুব নারী বিদ্বেষী। সে এইসব ফেমিনিজম-টিজম পছন্দ করে না। কিন্তু ওদের সঙ্গে একটা পার্ট নেওয়ার জন্য ওদের দিব্যি বলে দিল যে, "তোমাদের এই দলে মেয়েদের থাকা উচিত। তোমরা তো ডিসক্রিমিনেশন করতেছো। তোমাদের এই টিমে অবশ্যই মেয়েদের থাকা উচিত।" পরে ওরা যেই চুপ করে রয়েছে তখন সে খুব মজা পেয়ে এসে দিয়ে বলছে, "আমি বুঝছি তোমরা বিব্রত হইছো।"
সেই জাতীয় মজা ফুটবলে সব জায়গায় নিতে থাকে। সবশেষ যেটা করছে ডিএজেডএনকে দেওয়া যে ইন্টারভিউটা সেটাতে মূলত কথা বলছে যে যেটা শুরুতেই বললাম যে এই সব কিছুর পেছনে একটা বড় কারণ তো আগামী বছর বিশ্বকাপ। এই বিশ্বকাপের বিডিং যখন চলে সে রীতিমতো এটার পক্ষে কাজ করছে। এবং তখন থেকেই তার সঙ্গে আসলে ফিফার বা এই ফুটবল মহলের একটা খাতির তৈরি হয়েছে। ইনফান্তিনো যেটাতে ক্যাশ করছে। ইনফান্তিনো তো আবার সেই জিনিস। সে তো আসলেই ক্যাশ করা ব্যাপারটা খুব ভালো বোঝে। যখনই সে দেখছে যে ইউএসএতে ২৬ ওয়ার্ল্ড কাপ নিয়ে ট্রাম্পের পার্সোনালি উৎসাহ আছে, সে এটার ক্যাম্পেইনে অংশ নিচ্ছে, তখন থেকেই সে খাতির জমায়ে ফেলছে। এবং খাতিরটার আউটপুট হচ্ছে আগামী বছর বিশ্বকাপের নানা রকম সুযোগ সুবিধা যাতে আমেরিকান গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া যায়। আর কিছু সুযোগ সুবিধা আসলেও লাগে। কারণ ওখানে তো একটা ফিফা অফিস করতে হয় সাময়িক। সাময়িক করতে গিয়ে ট্রাম্প টাওয়ারেই ইনফান্তিনো স্থায়ী অফিস নিয়ে নিছে। এবং এর মাঝে সেটা সমালোচনাও হয়েছে। যে এর আগে এত বছরে কোনোদিন জুরিকের বাইরে কোনো স্থায়ী অফিস ফিফার নেয় নাই। এবার সে এখানে একটা স্থায়ী অফিস নিয়ে নিছে ট্রাম্প টাওয়ারে। হয়তো ফ্রি নিয়ে নিছে বলে কয়ে জানি না। এখন তো ট্রাম্পও প্রকাশ্যে বলে, কালকের ইন্টারভিউতেও বলছে যে ইনফান্তিনো হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার ফুটবলের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে ইনফান্তিনো। যাই হোক সেই বন্ধুর জন্য সে অনেক কিছু করবে প্রতিশ্রুতি দিচ্ছে এবং সে বলছে যে আমেরিকায় ফুটবল জাগরণ হচ্ছে। এই কথাটা সত্যি। আসলেই আমেরিকায় ফুটবল জাগরণ হচ্ছে। এবং সে জায়গায় সে আমি দেখলাম যে সে আবার মানে মজা করতেছে, বাড়ায় বলতেছে, চাপাবাজি বলতেছে। ২-১ টা কি পয়েন্ট এমনভাবে বলে বোঝা যায় যে জিনিসটা আসলে গভীরেই খোঁজখবর রাখে। যেমন ইন্টারভিউতে বলতেছে যে হিস্পানিক জনগোষ্ঠী আছে তো মিয়ামিতে প্রচুর। ওদের সঙ্গে এই যে মিয়ামি যে সুন্দর, সুন্দর তারকা আছে সব মিলায় আমাদের এখানে একটা জাগরণ হচ্ছে। তখন ডিএজেডএন তারে জিজ্ঞেস করছে যে, "দেখেন তাহলে একটা কাজ করা যায় কিনা যে সারা পৃথিবীতে আমরা এটারে ফুটবল বলি, আপনারা এটারে আমেরিকায় সকার বলেন। বিশেষ করে যারা আদি আমেরিকান আপনারা, আপনারা এটারে সকার বলেন।" বলে, "না, এখন থেকে আসলে এটারে ফুটবলই বলা উচিত।" তারপরে নিজেই বলতেছে, "না, আমি বললেই কি লোকজন শুনবে? এটা তো করা উচিত না।" তখন আবার সাক্ষাৎকার যে নিছে সেও আরেক মুংটা। সে বলতেছে, "আপনি তো সবকিছু নির্বাহী আদেশে করে ফেলতে পছন্দ করেন। এটা একটা নির্বাহী আদেশে দেওয়া যায় না?" সে বলতেছে, "ইয়েস, অফ কোর্স এইটা কিন্তু করা উচিত।" আমি তাহলে এটা আজকেই ওভাল অফিসে আলোচনা করব যে আমরা একটা নির্বাহী আদেশ সই করে ফেলি। যে এখন থেকে আমেরিকায় ফুটবলকে সকার বলা নিষিদ্ধ। ফুটবলকে অবশ্যই ফুটবল বলতে হবে। যে মজা করে বলছে। পরে সে বলছে যে, "জোকস এটা তো আসলে কেউ বললে হবে না। মানুষের ভিতরে যে এটা জাগ্রত হবে। আমি আশা করি যে এখানকার ফুটবল এমন একটা জায়গায় পৌঁছাবে বিশেষ করে আগামী বিশ্বকাপটা আমরা এত সুন্দর করব যে মানুষ এমনিই এটারে ফুটবল বলবে। এটার জন্য জোর করতে হবে না।" এই জায়গাটাই তার আসল জায়গা। এখন সে ২০২৬ এ খুব বড় একটা সফল বিশ্বকাপ দেখতে চায়। যেটাকে সে পরবর্তী জীবনে যতটুকু বয়স হয়ে গেছে তারপরে যতটুকু সময় আছে পরবর্তী জীবনে বিজনেসেও কাজে লাগাবে। যাই হোক বিজনেস থাক, ফুটবল বিশ্বকাপ থাক, যাই মাথায় থাক, আল্টিমেটলি তো স্পোর্টস লাভার। স্পোর্টস দিয়েই তো এখানে আসছে। ওই রেসলিং দিয়েই তো আজকে ট্রাম্প হয়ে উঠছে। ফলে এন্ড অফ দি ডে আমরা তাকে একটা স্পোর্টস পার্সোনালিটি হিসেবে মেনে নিতেই পারি। তাতে ট্রাম্প মনে হয় খুব একটা নাখোশ হবেন না। ট্রাম্পের জন্য শুভেচ্ছা, বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা থাকলো।